নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। এক নজরে আজকের সংবাদ শিরোনাম। বরাক উপত্যকায় হস্তশিল্পকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি এনে দেওয়ার প্রচেষ্টায় কাছাড় জেলার দুধপাতির এলাকায় অক্সফোর্ড স্কুলে আয়োজিত হল কর্মশালা। ইউনাইটেড সিটিজেনের উদ্যোগে শিলচরে রাস্তাঘাট নির্মাণ, নালা নর্দমা সংস্কার তথা বিভিন্ন দাবি নিয়ে আলোচিত হল পথসভা ও বিক্ষোভ মিছিল। স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও এক যুবতীকে প্রেমের জালে ফাঁদে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ ত্রিপুরার যুবকের পুলিশের হাতে তুলে দিল এলাকার নাগরিক। ধলাই বিধানসভা কেন্দ্রের ইসলামাবাদে গাড়ি কেনাবেচার মধ্যস্থতাকারীকে ছুরিকাঘাত, শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে চলছে চিকিৎসা। দু সালে বন্যায় ক্ষতিপূরণ থেকে বঞ্চিত ৭১টি পরিবার, তদন্তের দাবি কাছাড়ের রংপুরবাসীর নাগরিকদের। আবারও বিস্তারিত খবর। বরাক উপত্যকার হস্তশিল্পকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি এনে দেওয়ার প্রচেষ্টায় কাছাড় জেলার দুধপাতির এলাকার অক্সফোর্ড স্কুলের স্বেচ্ছাসেবীদের সঙ্গে সঙ্গতি রেখে উত্তর পূর্ব ও এলাকার বিদ্যার্থী ও শিক্ষার্থীদের মধ্যে শীতল পাটি তৈরির একটি প্রশিক্ষণ কার্যসূচি চালু করা হয়েছে। শীতল পাটি হলো সাংস্কৃতিক এবং প্রাকৃতিক চাদর যা বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করছে। প্রকৃতির সাথে এর অনন্য সংযোগ রয়েছে। শীতল পাটিতে ঘুমালে শরীর সুস্থ থাকে। এছাড়াও এটা দিয়ে অনেক গৃহের অন্দরমহলে সাজসজ্জার সামগ্রী এবং দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র তৈরি করা হয়। দেশীয় এবং আন্তর্জাতিক শীতল পাটের ব্যবহারের ব্যাপক চাহিদা রয়েছে। এটি শুধুমাত্র বরাক উপত্যকাতেই নয়, বৃহৎ পরিসরে উৎপাদিত হয়। কারিগররা সুতা কাটেন এবং বুনেন, যা শ্রমসাধ্য কাজ। লক্ষ লক্ষ মানুষ এই ব্যবসায়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন। এই শিল্পরূপটি এখনো আন্তর্জাতিক স্বীকৃতি বা সমর্থন পায়নি যদিও, কিন্তু আন্তর্জাতিক বাজারে শীতল পাটির বিশেষ মূল্য রয়েছে। বিধায়ক কিশোর নাথ এবং আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক অমর নন্দী এবং অন্যান্য বিশিষ্ট জনদের উপস্থিতিতে আয়োজিত হয় এই কর্মশালা। শীতল পাটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা। এদিন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের মধ্যে এই কর্মশালাকে কেন্দ্র করে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়। সব মিলিয়ে আজকে বরাক উপত্যকার যে জাতিসত্তা, সেটা একটা মিশ্র জাতিসত্তায় পরিণত হয়েছে এবং হয়তো এখানে সংখ্যাধিক্য বাঙালি, তার জন্য বাংলা ভাষায় কথাটা হচ্ছে, কিন্তু সব সম্প্রদায় সমানভাবে মিলেমিশে এখানে রয়েছে এবং লোকশিল্পের ঐতিহ্য যেটা এবং লোকশিল্পের সম্পদ যেটা ভাগাভাগি হচ্ছে। এই যে গামছাটা আমাকে দেওয়া হচ্ছে সেটা মণিপুরী বস্ত্র শিল্পের অঙ্গ। আমি বাংলা ভাষায় কথা বলছি কিন্তু আমাকে দেওয়া হয়েছে মণিপুরী বস্ত্র। এটা নিয়ে কোনো কারো দ্বন্দ্বেরও জায়গা নেই, আমরা সবাই ব্যবহার করি। এই অঞ্চল মিলেমিশে আজকে একটা, এবং সেটাকে ইট ইজ কনসিডার্ড অ্যানথ্রোপোলজিক্যাল গার্ডেন অফ ইন্ডিয়া, মানে মিনি ইন্ডিয়াকে এইখানে খুঁজে পাওয়া যায় বরাক উপত্যকাতে। এটা আমাদের একটা বিরাট সম্পদ। এই জায়গা থেকে যদি ধরি, আমাদের কালীগঞ্জ শুধু না, বরাক উপত্যকার পাটি শিল্পটাও এই অঞ্চলের একটা সম্পদ। এবং আমরা দেখেছি মূলত এটা বাঙালি সম্প্রদায়ের মধ্যেই এই অনুশীলন রয়েছে। নিম্নবর্ণের বাঙালি, সে হিন্দু মুসলমান উভয় ক্ষেত্রেই এই অঞ্চলে কাজ করে আসছে ৬০০ বছর ধরে। কিন্তু দেখা গেছে যে গোবিন্দপুরেও এক সময় অনুশীলন ছিল পাটি তৈরির, সেটা আজকে হারিয়ে গেছে। কাটাখালে এখন প্রচুর পরিমাণে হচ্ছে। আপনারা যদি শ্রীগুনার ভিতরে গিয়ে তাপাং অঞ্চলে যান, সেখানে প্রচুর পরিমাণ সহস্রাধিক পরিবার পাটির কাজ করছে। কিন্তু সবচেয়ে যেটা মানে উন্নত মর্যাদার আসলে লাভ করেছে সেটা হচ্ছে কালীগঞ্জ। করিমগঞ্জের কালীগঞ্জ অসাধারণ কাজ পাটির বহুকাল ধরে হচ্ছে এবং সেই জায়গা থেকে শুধু দৈনন্দিন প্রয়োজনের জায়গাতে পাটি শিল্প সেখানে থেমে নেই,
এখন পার্টিকে বিভিন্ন কাজে ইউজ করা হচ্ছে, সেটা পার্টি দিয়ে ব্যাগ হচ্ছে, ফাইল কভার হচ্ছে, বা অন্যান্য যে বিলাস বেসনের সামগ্রী তৈরি হচ্ছে, ঘর সাজানোর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, এবং কালীগঞ্জের যে পার্টি সেটা বিদেশেও সাপ্লাই হচ্ছে আমি যতটুকু জানি। ভারত সরকার নিয়ম করে প্রতিটি বছরই সেই যে লোকশিল্পের শিল্পীদের সন্ধান করে জাতীয় পুরস্কারে পুরস্কৃত করছে। সম্ভবত গত বছরই বোধহয় নির্মল কুমার দাস পেয়েছিলেন, তাবাংয়ের সম্ভবত ভদ্রলোক। তো এই হচ্ছে আমাদের মর্যাদার জায়গা। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে প্লাস্টিক এই অঞ্চলে ঢোকার পরে যেমন মৃৎশিল্প মার খেয়েছে। আগে যে রকমের মাটির কলস নিয়ে সবাই জল আনতে যেত, স্বাভাবিক করতে, সেটা সহজে ভঙ্গু, অনেক ওজন, সেই জায়গাতে অ্যালুমিনিয়াম এসে জায়গা করে নিয়েছে। বাজারে দইয়ের যে পাতিল ছিল, মাটির পাতিল ছিল, সেটা এখন বদলে গিয়ে সেটা প্লাস্টিকের পাতিল হয়ে গেছে। এইভাবে ধাতব সামগ্রী কিন্তু বিভিন্নভাবে লোকশিল্পকে ধাক্কা দিয়ে দিয়েছে। প্লাস্টিক ম্যাট আসার পরে কিন্তু অনেকভাবে পাটি শিল্পের ধাক্কা লেগেছে এবং বহু মানুষ কিন্তু এই পেশা থেকে সরে যাচ্ছেন। যার জন্য এই পাটি শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আজকের এই ওয়ার্কশপটা অত্যন্ত প্রাসঙ্গিক, এবং সরকারিভাবেও যদি উদ্যোগ নেওয়া হয় যত বেশি করে, তাহলে 100 বছরের একটা সমৃদ্ধ ঐতিহ্য বেঁচে যেতে পারে। পাটি শিল্পীরা এই কাজে আরো বেশি করে মনোনিবেশ করতে পারেন, এবং ইতিমধ্যেই বরাক উপত্যকার অর্থনৈতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছে পাটি শিল্প। যদি আমাদের সচেতনতা, আমরা প্লাস্টিক ব্যবহার না করে যদি আমরা শীতল পাটি ব্যবহার করি, এবং পাশাপাশি যদি সরকারি উদ্যোগ, এনজিওদের উদ্যোগ সবকিছু থাকে, তাহলে বাঁচতে পারে পাটি শিল্প। পাশাপাশি দেখতে হবে শিল্পও পরিবর্তনশীল। আগে যখন পোড়ামাটির সামগ্রী হতো শুধুমাত্র হয়তো কলস বা মটকা বা হাড়ি ফুড়ি এগুলো হয়েছে, এখন সেটা বদলে গিয়ে বিভিন্ন ফ্ল্যাটের দেওয়াল চিত্র তৈরি হচ্ছে পোড়ামাটি দিয়ে, অনেক রকমের সামগ্রী। আমাদের বলার তো এমন বিশেষ কিছু নাই, কিন্তু আমি একটাই জিনিস বলবো যে আমাদের আজকের যে ওয়ার্কশপটা, এটা হচ্ছে কি শীতল পাটির উপর, যেটা আমাদের খুবই আমাদের সোসাইটির সঙ্গে বা আমাদের জীবনের সঙ্গে জড়িত। আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে আমাদের ঠাকুরমা দাদা দিদিরা এইসব জিনিস ঘরে বানাতো, কিন্তু বর্তমান যুগের যে বাচ্চারা আছে সেটা কিন্তু ওদের জীবন থেকে অনেক দূরে চলে গেছে। ওরা কিন্তু বর্তমান যুগের এই যে আমাদের মডার্ন সোসাইটিতে এসে আমাদের প্রিভিয়াস জীবনের যে আমাদের হেরিটেজটা আছে, আর্ট অ্যান্ড হেরিটেজ বা কালচারটা আছে, সেটা থেকে অনেক দূরে চলে এসেছে। তাই আমাদের এই ওয়ার্কশপটা করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যাতে বাচ্চাদেরকে আমরা ওই সব জিনিসের সাথে আবার পরিচয় করাতে পারি, বা ওদেরকে ওই সব জিনিসের নলেজ দিতে পারি যে এটা আমাদের সোসাইটি, আমাদের কালচার, এটা আমাদের সঙ্গে জড়িত, এটা আমাদের সঙ্গে অনেক প্রয়োজনীয় জিনিস। তো এটা একটা জিনিস যেমন মূর্তা আমরা সবাই কিন্তু আশেপাশে দেখে থাকি, কিন্তু এটাকে একটা বিজনেস কমার্শিয়াল প্রোডাক্টে আমরা পরিণত করতে পারি, সেটার নলেজ কিন্তু আমাদের বাচ্চাদের নেই। সো এই সব নলেজটা বাচ্চাদেরকে দেওয়ানোর জন্যই আমরা এই ওয়ার্কশপটা করেছি। কতটুকু বাজারজাত করা যেতে পারে এই? এটা কিন্তু একটা খুবই সুন্দর প্রশ্ন। আমি আশা করি আমাদের যে বর্তমান যুগের বাচ্চারা আছে ওরা কিন্তু প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে আছে আমাদের থেকেও। তো ওদের কাছে যদি এই অনুভবটা থাকে যে এটা একটা কমার্শিয়াল প্রোডাক্ট হতে পারে, এটা কিন্তু ওরা এই জিনিসটাকে একটা ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যেতে পারবে। বর্তমান যুগের যে ইন্টারনেটের জামানা, এইসব জিনিসকে বা এইসব নতুন প্রযুক্তিকে মানে ইউজ করে এইসব জিনিসটাকে ওরা অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে। ইউনাইটেড সিটিজেন সংগঠনের কর্মকর্তারা শিলচর শহরে রাস্তাঘাট নির্মাণ, নালা নর্দমা সংস্কার এবং যাতায়াত ব্যবস্থার উন্নতি সাধনের সহ বিভিন্ন দাবিকে সামনে নিয়ে এক পথসভার আয়োজন করেন। শিলচর শ্রীগুনা আইএসবিটি কেন্দ্র এলাকায় রাজপথের পাশেই তারা এই বিক্ষোভ কার্যসূচিকে আয়োজন করেন। এতে বিভিন্ন বক্তারা তাদের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন এবং শিলচর শহরে সড়কের যে বেহাল অবস্থা তার চিত্র তুলে ধরেন তারা এবং তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিভিন্ন এলাকার বুদ্ধিজীবী ও গুণীজনরা তাদের ক্ষোভ ব্যক্ত করেন। বরাক বার্তা। এই ধর্ণা কার্যসূচি আজকে প্রথম না, তার আগেও আমরা মেহেরপুরে করেছি, বিভিন্ন জায়গায় করা হচ্ছে। যে বরাক ভ্যালির বিভিন্ন সমস্যা আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি, যদিও হয়তো এটা আমার কথা অনেকে মানতে পারবেন না, কিন্তু বরাক ভ্যালি কমপ্লিটলি একটা নেগলেক্টেড অবস্থায় আছে। সেখানে রাস্তাঘাট, নালা নর্দমা পালন করা হচ্ছে। রাস্তাঘাট আপাতদৃষ্টিতে রাস্তাঘাট, মেডিকেল কলেজ, নালা নর্দমা, জল সরবরাহ,
এইসব প্রত্যেকটা জিনিসই আমাদের দাবির মধ্যে রয়েছে। বাইপাস রোড, সার্কেল রোড যেগুলি পড়ে রয়েছে, হচ্ছে, হবে, এই করে করে দিন চলছে। ফ্লাইওভার তৈরি হচ্ছে। আমার এখানে পাশেই দেখা যায় ডন বস্কো স্কুলের পাশ দিয়ে কল্যাণী হসপিটালের রাস্তার মুখে মেইন রোডের উপর দিয়ে যে ফ্লাইওভারটা হচ্ছে, সেই ফ্লাইওভারের কাজ খুব ধীর গতিতে হচ্ছে এবং তার সাইড দিয়ে এই পিরিয়ডটাতে গাড়ি জনসাধারণ চলাচলের যে দুর্গতি, সেই দুর্গতির ব্যাপারটা নিয়ে প্রশাসন কমপ্লিটলি মানে কি বলবো, যে প্রশাসনের কোনো ভূমিকাই নেই এখানে, যে কি করে একটা অ্যাম্বুলেন্স যাবে, কি করে স্কুলের বাসগুলি যাবে। কচি কাঁচা বাচ্চারা রোজ দিন যাচ্ছে, কত দুর্গতি, জ্যাম পড়ে রয়েছে। ওরা স্কুল থেকে বেরিয়ে আসছে, মা বাবারা রাস্তায় অপেক্ষা করছেন, ওরা ক্ষুধার্ত কিন্তু ওরা ঘরে পৌঁছতে পারছে না ডিউ টু দিস। কারণ এই রাস্তার সাইডটা দিয়ে যখন গাড়ি যাওয়ার যদি ব্যবস্থা করে দেওয়া হয়, আমি দেখতেছি আগামীতে শিলচরে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরগাড়ি পর্যন্ত যে ফ্লাইওভার হবে, সেই ফ্লাইওভারে হওয়া তো মানে খুব প্রয়োজন, কিন্তু তারপরে সেই পিরিয়ডটাতে যদি আমরা কনসাস না থাকি, প্রশাসন যদি কনসাস না থাকে যে কিভাবে মেডিকেলের অ্যাম্বুলেন্সটা যাবে, কিভাবে স্কুলের স্টুডেন্টরা যাবে, কিভাবে বাচ্চা কাচ্চারা যাবে, কিভাবে বয়োবৃদ্ধ লোকগুলি চলাচল করবে, সেই তো সবাই বঞ্চিত। সেই স্কুল স্টুডেন্ট, প্রত্যেকটা স্কুলের স্টুডেন্ট, ইউনিভার্সিটির স্টুডেন্ট আন্দোলন করছে, আমি সাধুবাদ জানাই। ইউনিভার্সিটির এনআইটির স্টুডেন্ট, মেডিকেলের স্টুডেন্ট, সবাইকে আমি বলবো যে আপনারা সব কিছু করুন, কিন্তু সমাজের উন্নতির কল্পে আপনারা একটু নেমে আসুন, রাস্তায় নামুন, আমাদের সাথে হাত মিলান, আমাদের শক্তিশালী করে তুলুন, তাহলে আমরাও আপনাদের হয়ে কাজ করতে পারবো। ধন্যবাদ। রামানুজ ভট্টাচার্য, আমি সদস্য হিসাবে আছি। ধন্যবাদ। স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও এক যুবতীকে প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ত্রিপুরার এক যুবকের বিরুদ্ধে। পুলিশের হাতে তুলে দিয়েছেন গ্রামবাসী। কালাইন এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। সূত্রের অনুসারে জানা গেছে, ত্রিপুরার বাসিন্দা সঞ্জীব তুরিয়া মোবাইল ফোনের মাধ্যমে কাছাড়ের কালাইন এলাকার সিন্দুরা চা বাগানের 15 নম্বর এলাকার এক যুবতীর সঙ্গে যোগাযোগ করেন। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ। এরপর ওই যুবক যুবতীকে নিয়ে পালিয়ে যায়। যুবতীর অভিযোগ, প্রথমে ওই যুবকের সঙ্গে যেতে রাজি ছিল না, কিন্তু যুবকটি আত্মহত্যার হুমকি ও পুলিশের ভয় দেখিয়ে তাকে সঙ্গে নিয়ে যেতে বাধ্য করে। পরে তাকে বিয়েও করে, কিন্তু পরবর্তীতে জানাজানি হয়ে যায় যুবকের বর্তমানে এক স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে। ঘটনা জানাজানি হতেই মেয়েটি তার পরিবার সদস্যের সাথে যোগাযোগ করে এবং পরিবার সদস্যদের আলোচনার মাধ্যমে তাকে আবার শিলচরে ডাকা হয় এবং কালাইন চা বাগানে আসার পর ছেলেটিকে ধরে নেওয়া হয় এবং তার জালসাজির ঘটনা সামনে উঠে আসে। এ ব্যাপারে পুলিশ প্রশাসন তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অপরাধীকে সাজা দেওয়ার প্রস্তুতি করছে। বিয়া করিল তাই না? আগের বিয়া কিরকম কিরকম লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? আগের বিয়া দেখিয়া সাথে দিছে এটা। বাবার নাম কিটা তোমার? মনোরঞ্জন। পুরা ফুল অ্যাড্রেস কো? মনোরঞ্জন তুরিয়া। বাড়ি অ্যাড্রেস? ত্রিপুরা মূর্তিচরা। হ্যাঁ, ত্রিপুরা মূর্তিচরা। পুলিশ স্টেশন কেটা? ডিস্ট্রিক্ট কিটা? ডিস্ট্রিক্ট মূর্তিচরা, কৈলাসহর। আপনার নামটা? মীরা কুর্মি, বৈকুণ্ঠপুর জিপির পঞ্চায়েত। কিটা করেন না কইল না? কালকে আমি সিন্দুরাত গেছিলাম সেক্রেটারি নিয়ে। তারপরে দেখি তার দাদা ফোন করছে, কাকি আমরা তো কুসুম একটা ত্রিপুরার ছেলের লগে তে ভাগি গেছে। তা আমি তারে ধমকাইছি যে কেনে রে, তোরার খালি সব ভাগি যায়, আর দুই দিকে আগেও 3 বোন ভাগছে, এখন ছোটটাও ভাগি গেছে, কিতা হয়েছে? তো কই ছেলে এগু আবার ত্রিপুরা, কত দূরে, তো কীরকম লাইন পাইলো? পড়াশোনাও নাই, জঙ্গল জায়গার মেয়ে। তখন না, ছেলেটা কইছে তারে যদি না যায় বিষ খাই লাগব, নাইলে কেস দিলাম। কেস মানে এই মেয়েটা খুব ডরাইছে পুলিশের কথা শুনিয়া, মানে জঙ্গলের মেয়ে, অত তো বুঝে না।
পুলিশের কথা শুনিয়া মানে খুব ঘাবড়াই গেছে। ওই পরে গিয়া তার লগে গেছে, যাওয়ার পরে যখন 1 সপ্তাহ হয় তখন তার দাদা বাইরে যায় তো কাজে, তারা জঙ্গলের ভিতরে কই যায় কাজে, তো কাজে আওয়ার পরে শুনছে না আমার বোন এরকম করছে। তো এখন তার বোনরা আনা কীরকম উপায় করা যায়, তো তার ভাই ফোন করছে যে তোরা আয়, মা অসুখ আছে খুব মানে সিরিয়াস। তো ওই পরে তারা 2 জন আইছে, আওয়ার পরে গিয়া আজকে যে না কাকি তারা থানাত নিয়ে যায়, তার না কিতা আগের বউ আর বাচ্চা আছে একজন। আমি কই যদি এটা তারারে ভাঙ্গাইবার লাগিয়া কই তারা কিতা ডকুমেন্ট আছে, প্রুফ কিতা আছে, বিয়া করছে কইয়া, বাচ্চা আছে কইয়া, না ফটো দিছে আর বাচ্চারও ফটো দিছে। আর এমনি না তার ভোটার আইডি পাইছি না আধার কার্ড, কিছু নাই, খালি মেয়েরে নিয়ে যাওয়ার তার উদ্দেশ্য আর কি। দেখা যায় নারী পাচার চক্র আছে, গ্রাম থেকে লইয়া যায় নারী। আপনার একটা সন্দেহ আছে এরকম কিছু ঘটনা থাকতে পারে? এইরকমই সন্দেহ আমার মনে হয়েছে, এটার লাগে আজকে কইলাম না তারারে মানে 2 জনরে আইনি যদি কোনো একটা কাজ করি তে তারা এখন যদি ছেলেটারও ছাড়িয়ে দিই, এদিকে বউ বাচ্চা আছে, আর এখন যদি ছেলেটারে অর্ধেক আমরা ছাড়িয়ে দিই, পরে যদি কিছু হয়ে যায় মেয়েটা ফাঁসি যায়, হয়তো আমিও ফাঁসি যেতে পারি। তো ওইটার লাগে আমরা কই না থানাত গিয়ে একবার না না মোবাইল আছে ছেলেটার, না ভোটার আইডি, না প্যান কার্ড, না আধার কার্ড, কিছু নাই। কেমনে কন্ট্যাক্ট করে এখন তাই লোকে জানেন নি কিছু? না এইগুলা জানি। এবার একটু বিরতির পর বাকি খবর। बराक वैली आसाम के दक्षिणी भाग में बराक नदी के किनारे बना एक कैनवस है, जिसके हर कोने में यहाँ के लोगों के जीवन की सुख, समृद्धि और शांति की तस्वीर अंकित है। और इस सदाबहार शाश्वत वादी के भीतर बराक वैली सीमेंट्स लिमिटेड गर्व से पहाड़ की गोदी में खड़ा है, जिसकी वैली स्ट्रॉन्ग सीमेंट बराक के घर घर में न केवल परिचित है बल्कि रिश्तेदारी के बंधन में भी बंधा हुआ है। Valley Cement. Valley strong, very strong. মেসার্স বরাক ভ্যালি ইনফ্রাস্ট্রাকচার এর উৎকৃষ্ট উৎপাদন গ্রিন ডাবল এসি ব্লক। আধুনিক ক্ষমতা সম্পন্ন কারখানায় অত্যাধুনিক পদ্ধতিতে নির্মিত গ্রিন ডাবল এসি ব্লক আপনার ঘরকে করবে আরো সুন্দর, মজবুত ও শীততাপ নিয়ন্ত্রিত। গ্রিন ডাবল এসি ব্লক আপনার গৃহ নির্মাণের ক্ষেত্রে আপনার ঘরের প্রয়োজনীয়তা অনুযায়ী বিভিন্ন সাইজে উৎকৃষ্ট পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে। উল্লেখযোগ্য, গ্রিন ডাবল এসি ব্লক আগুনে দহন হয় না। গ্রিন ডাবল এসি ব্লক বৃষ্টিতে ভিজে নরম হয় না। গ্রিন ডাবল এসি ব্লক সাউন্ড প্রুফ পদ্ধতিতে তৈরি। গ্রিন ডাবল এসি ব্লক নির্ধারিত পদ্ধতিতে গৃহ নির্মাণে কম খরচে উন্নত মানের সামগ্রী দিয়ে সেটিং করতে হয়। গ্রিন এসি ব্লক গৃহ নির্মাণের ক্ষেত্রে অনেক হালকা, মজবুত এবং পরিবেশগতভাবে ঘরকে সুরক্ষিত রাখে। শীত হোক কিংবা গ্রীষ্ম হোক, গ্রিন এসি ব্লক 12 মাস আপনাকে দিচ্ছে প্রকৃতি সুলভ পরিবেশ ও সুরক্ষা। তাই আপনার ঘরকে আরো সুন্দর, মজবুত, টেকসই ও শীততাপ নিয়ন্ত্রিত ও সুরক্ষিত রাখতে আজই কিনুন গ্রিন ডাবল এসি ব্লক, মেসার্স বরাক ভ্যালি ইনফ্রাস্ট্রাকচার, হসপিটাল রোড, শিলচর। দূরভাষ 9560812328, 8845243685, 70991499997, 6000763077। গ্রিন ডাবল এসি ব্লক উৎকৃষ্টতার এক অনন্য উৎপাদন। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে
রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজ ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। ফিরে এলাম খবরে। গাড়ি কেনাবেচার বিবাদে মধ্যস্থতাকারীকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন আহত ব্যক্তি। গাড়ি ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে চলা বিবাদ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হলেন মধ্যস্থতাকারী। ধোলাই ইসলামাবাদ এলাকায় এই ঘটনা। শুক্রবার রাত প্রায় 8টার দিকে কাছাড় জেলার ধোলাই থানা এলাকার ইসলামাবাদ গ্রামে ঘটে এই ঘটনা। আহত ফারুক আহমেদ মজুমদারকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ওনার চিকিৎসা সেখানে চলছে। উল্লেখযোগ্য যে বদরুল ইসলাম ও নুরুল ইসলাম সম্পর্কে ভাই কিছুদিন আগে দুজনে মিলে একটি গাড়ি ক্রয় করেছিলেন, কিন্তু গাড়িটি নুরুল ইসলামের নামে থাকলেও পরবর্তীতে দুজনের মধ্যে বনিবনা নেওয়া হয়। ইনস্টলমেন্টের বিষয়টি সমঝোতার মাধ্যমে গাড়ির দায়িত্ব মালিকানা বদরুলের হাতে দেওয়া হয় বলে জানা গেছে। পরে বকেয়া কিস্তি নিয়ে কয়েকবার ফাইন্যান্স সংস্থার সঙ্গে কথা বলার পর নুরুল ইসলামের কাছে তাগদা আসছিল। ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তীব্র বিরোধিতা দেখা দেয় এবং আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি শেষ করার কথা বলে হঠাৎ করে এই আক্রমণের ঘটনা ঘটে। আস্তে 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 হরতায় না আউটো চালাই নো আগে হ্যালো হ্যাঁ দোলাইতাম বাজা করি আজ থেকে 10 বছর আগে লইলে কেন দেখা যায় সৰু দাম যে গাড়ীখন অন্যখনত বেছি আহে তাৰপিছত বড় দাম দৰে ভৰাইতো আমি বুঝাই ফুলে মিলিয়ে লৈছিলাম বড় গাড়ি 6,000 গাড়ি। বাকি আমি বুঝাই হলাম যে কাম করো তুমি বেশিয়ে দিতে হয়, এবার ইনস্টলমেন্ট দিব আর তারে গাড়ি সমঝাই দিও আর সেটা ইনস্টলমেন্ট দিব চালাইব। ও মানিয়ে তারা বড় বড় সমঝাই দিছে গাড়ি, কোনো লাইক নাই জোর নাই। দুদিন থেকে খালি পর আমার গাড়ি আনো গাড়ি দাও। আমার গাড়ি তার বাড়ির জন্য থোয়া এখানে বছর গাড়ি, তুমি যখন গাড়ি আনতে গিয়ে লিয়াও যাও। আমি লিয়ে 8 বছর হইলে না এখানে গাড়ি তো আমার বাড়ির সামনে রয়, হোক নুরুদ্দিন তার দোকানের সামনে রয়, এই সময় হইলে না। ও মাত্র ব্যাপার আমি জানি। আজকে আমি আমার বিশ্বনাথ আর হে গরো আইসে আইয়া আমার বড় বড় কিটা খরচা করিয়া আর 8টা মারি দিছে। মধ্যস্থতা আসলো মাছ খানো লবণার আর বড় বড় 8টা মারি দিছে, মারিয়া দৌড়তে বাগি গেছে। আজকে কিতা হইছিল আমার কোসেন ও তো বারকার মতন ওনো হে ওবা থেকে আইছে বেটা ওবা থেকে আইছে অন্য আইয়া বইছেন বই আইলে আমি বেটিরে হইয়ার বিলে বেটা আইছেন গো সাব বেটারে হইছে করে দিয়াল তো বেটা নো বইয়া তান ফুয়ার আর ফুড়ির পুরন হইছে লইয়ার মাঝে বারকার মধ্যে ইয়া বইছে বই আইলে বহুত কতরা কইতরা তোমারে তো বাড়ির जो কিতা নামি বাড়ি সুগরার ও বাড়ি সুগরার কিতা নাম না না হায়দর হিসাবে তোমার কিতা হইলা তুমি মানছো নানি
না মানিয়া তুমি ইয়া খালি করে যা দরবার করতে এখানে কাল রাত বিলে 1 লাখ দিলেইছো আমার বন্ধু কইতে সময় বেটা দেখলাম উঠিছে তে আমি কই মনে রাখান করাই মনে হয় উঠে কিতা কইতো আর উঠে ওই যে ফাল মারিয়াও বেটা মারিচ্ছে চাকু বেটে জারাইছে হারাইয়াও দৌড়ছে আঞ্জা করিয়া আর আমি কই মনে গাড়াগাড়ি পত্রা রুশন রে ডাকি আর রুশন ভাই আয় রে বেটা আর বারকর মধ্যে গাড়াগাড়ি লাগাইছে ন ভাই আয় পাঙ্গা আইয়া খালি টল বাজু খালি বুড়িয়া যার রক্ত দেখি আপন উপরে এটা বুড়িয়া যার রক্ত আর বেটা তো শাড়িয়াও দিছে তুলি দৌড়ো বাই দিয়া শাড়িয়াও দিছে তুলি দৌড়ো বাই দিয়া ত্রিপুরা রাজ্যের দেবগ্রাম গ্রাম এলাকায় জন্নত আক্তার নামের এক 14 বছরের কিশোরী নিরুদ্দেশ হওয়ায় পরিবারের মধ্যে আতঙ্কের ছায়া বিরাজ করছে। উল্লেখযোগ্য যে পিতামাতা এবং অন্যান্য পরিবার সদস্যরা উৎকণ্ঠায় আছেন। হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় মেয়েটি। পরিবার সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও পুলিশ প্রশাসনে এফআইআর দায়ের করা হয়েছে। কেউ যদি এই জন্নত আক্তারের কোনো খবর পেয়ে থাকেন তাহলে পরিবার সদস্যদের সাথে কিংবা ত্রিপুরা পুলিশের কিংবা খোয়াই পুলিশের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ। নাম হচ্ছে জান্নাত আক্তার। তুমি কি লাগো মেয়েটার? বাবা। তোমার নাম কি? রুবেল আলী। কোন জায়গাতে এটা? এটা দেবরাম ঠাকুরপাড়া। কয়টা নাগাদ এই মেয়েটা বেরিয়েছে? ওই তো একটা দিকে কালকে। আচ্ছা এখনো পর্যন্ত কোনো হদিশ পাইছো? না, ওই হেরিটেজ সিসি ক্যামেরা বলে দেখছে। আচ্ছা এতটুকুই মানে দেখা গেছে, আর কিছু কোনো সন্ধান পাইছি না। সরকারের কাছে কি চাও তুমি? সরকারের কাছে দূরই মানে আমার যাতে আমার বাচ্চারা যাতে আমি ফিরে পাই, আর তারা যাতে পুরোপুরি মানে চেষ্টা যাতে করে। এইভাবে একটা এটার ইয়া করে। আপনি কি এলাকাবাসী? আমি এলাকাবাসীর থেকে কইতাছি আর কি, যেভাবে এলাকাবাসীর থেকে কইতাছি যাতে এটা দ্রুতভাবে একটু খুঁজে বাইর করে। মেয়েটার বয়স কত? বয়স তো মানে বয়সটা কত রে? 7 বছর বয়সটা। কোন স্কুলে পড়ে? এটা স্কুলে তো এখানে পড়ে না, বালুয়ার স্কুলে এটা পড়তো। এই ইয়াতে আর কি দেবগ্রাম স্কুলে, বালুয়ার স্কুলে পড়তো। কি হয়েছে বলতে, কালকে মা গেছিল বোনের বাড়ি, তো মার পিছন পিছন ছুটছে, চাইতো কান্নাকাটি করতেছে। তো আমারে ফোন করছে আনার লেগে, তো আমি আইনা হাত টাথা ধুয়ে ঘরে শোয়া দিছি। তারপরে আমি আবার কিছুক্ষণ পরে আবার আইসি, আয়া দিই নাই ঘরে। এই তো একটার থেকে নাই। তো তারপরে মারে ফোন করছি, বৃষ্টি আইতে পারতেছে না, বৃষ্টি আইসে পরেই আমরা বাইরেছি, খোঁজাখুঁজি থানাত গেছি, থানার টুক সবাই আইসে, তারপরে পাড়ার মানুষও আইসে, সবাই খোঁজাখুঁজি করছি। রাত্র 1টা অব্দি খোঁজাখুঁজি করছি, পাইছি না। কইতাছি এক করে হিন্দা যাইয়া বরজলা টরজলা আছে না, বরজলা লইয়া বুঝা এক করে খেজুর বাগান টাগান বুঝা দরকার লাগলে সেই দিকটা ঢুকে দমকা দুঃখ শুনে দেখ। 2025 সালের বন্যায় ক্ষতিপূরণ থেকে বঞ্চিত 71টি পরিবার। তদন্তের দাবি কাছাড়ের রংপুরবাসী নাগরিকদের। উল্লেখযোগ্য যে 2025 সালে বন্যায় ক্ষতিগ্রস্ত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাছাড়ের কাটিগড়া রাজস্ব চক্রের অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েত অধীন রংপুর এলাকায় 71টি পরিবারকে সরকারি ক্ষতিপূরণের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর অভিযোগ উঠছে এলাকা জুড়ে। তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে নাগরিকদের মধ্যে। অভিযোগ অনুযায়ী বন্যার সময় 270 নম্বর রংঘর এলপি স্কুলের 2 নম্বর ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া 71টি পরিবারের কাছ থেকে সরকারি সহায়তার জন্য প্রয়োজনীয় তথ্য আবেদনপত্র সংগ্রহ করা হলে সম্প্রতি প্রকাশিত ক্ষতিপূরণের তালিকায় তাদের একজনেরও নাম নেই। ভুক্তভোগী পরিবারগুলির প্রতিনিধিরা জানান, বিষয়টি নিয়ে তারা সংশ্লিষ্ট শিক্ষক মোস্তাফউদ্দিন বড়ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন যে সব আবেদনপত্র যথাযথভাবে জমা দেওয়া হয়েছে। তবে যাই যদি হয়ে থাকে তাহলে পুরো তালিকায় কিভাবে বাদ পড়লো এ নিয়ে জনমনের প্রশ্ন তুলছেন এলাকাবাসী। নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকার অনুদান প্রদান করার দাবি জানান তারা। দাস 270 নং রংপুর এলপি স্কুল লোকেশন। ব্যাপার হয়েছে 2500 একটা ফ্লাড হয়েছিল। ফ্লাড হওয়ার পরে আমরা তো ঘর দরজা সব ডুবে গেছিল। তখন আমরা এরিয়ার 6 নম্বর ওয়ার্ডের মেম্বার আইসে নৌকা লইয়া। আবার পরে সবরে তাই স্কুলে পৌঁছাইছে। পৌঁছানোর পরে তাই আমরা চিরা বিস্কুট এসে খাওয়াইছেন। খাওয়ানোর পরে আমরা সমাজসেবী বিশ্বজিৎ চক্রবর্তী নিখণ্ড দাস এরাও সহযোগী হইয়া তারা এরিয়ার
বাচ্চা কাচ্চা সবার বা যারা শিবির আসলো তারা একটু খাবার দিছে। কত পরিবার তখন আসুন? তখন আসলো 37 পরিবার এখানে আছে, পরে আরো অ্যাড হয়েছে, ইয়া টোটাল 71 পরিবার হয়েছে। তারপরে পরের দিন দেখছি আমরা পাটওয়ারিয়ে চাউল ডাল কিছুটা সামগ্রী লইয়া আসি। স্কুলের টিচার মোস্তাক আহমেদ বড়ুয়ার কাছে এইগুলা সঞ্জয় দিয়েছেন, রিসিভ করছেন। এর লগে দেখছি আর লাল কার্ড কয়টা বা হলুদ কার্ড কয়টা দিয়েছেন। আমরা চারিটা খেতাম, এটার ফিল আপ করে দিলে একটা খরচ আপনারা পাইবাই। মানে বিরাট ভালো আমরা স্যারে বা আমরা ডিসি মহোদয় যে আমরা সাহায্য করতে আমরা ধন্যবাদ। 2-3 দিন পরে আমরা শিক্ষকের খবর দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ হয়ে গেছে, তোমরা সিগনেচার দাও, একটা টেকা পাইবা। তখন আমরা সবাই সিগনেচার দিয়েছি, দিয়ে আইছি। তখন বর্তমানে দেখা যায় অনেক এরিয়া ফ্লাডের টেকাটা ঢুকে। বা আমরা এই শিবিরে যে মানুষগুলো আসলাম, টোটাল 71 পরিবার আসলাম, এই মানুষগুলো দেখা যায় আমরা দাসপাড়ার সাইডে যে 9 নম্বর ওয়ার্ডের মানুষের টাকাটা পাইছি না। আমরা যে অরিজিনাল যে শিবিরের মানুষগুলো আসলাম এরা দেখি একটা টাকা পাইছে না। ওটাও আমরা দুঃখিত যে আমরা গরিব মানুষ, আমরা অন্তে খালান পর্যন্ত যাওয়ার আমরা বাড়া নাই। এরিয়াটা ভারত বাংলাদেশ এবং মেঘালয় কোনার পটার, বর্তমানে একদম কাটাতারের পাশে আমরা আছি। সব আস্থা বরামের জল আমরা এই দাসপাড়ার দিকে রংপুরের দিকে গিয়া প্রবাহিত হয় বাংলাদেশ। কারণ আমরা যে টাকাগুলো পাই না, মনে একটা আঘাত হয়েছে। আমরা বর্তমানে বিধায়ক কমলক্ষ স্যারের কাছে খাটুয়া সার্কেল অফিসার আমরা প্রশাসন ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করিয়া যে আমরা ওটা তদন্ত হয়ে আমরা ওটা দেখিয়া আমরা খাবার ব্যবস্থা করে দিই। নাম গোবিন্দ কুমার চক্রবর্তী, 217 নং রংপুর এলপি স্কুল। আমি বুথ প্রেসিডেন্ট 3 নাম্বার বিজেপি। আমি কার্যকর্তা হিসাবে আর আমার মা বোন বা ভাই বন্ধু সবাই বাড়ি আমার একটা সাক্ষাৎ করে যে ফ্লাডের পয়সা অমুক জায়গায় ঢুকে, এই জায়গায় পয়সাটা ঢুকেন না, কারণ কিরকম। তখন আমি স্যারারে কইলাম ঠিক আছে তুমি স্যারের কাছে অবজেকশন করো। তখন স্যারেরে অবজেকশন করা হয়েছে। তখন এই যে মোস্তাবুদ্দিন বড় বইয়া, তখন স্কুল টিচার 217 নং রংপুর এলপি স্কুল, তখন টিচারের লগে এখানেও ওয়ার্ড মেম্বারও সহযোগিতা আছেন, আরো কিছু লোক আছেন তার সাথে। তাহার সত্যি আরে এই মানুষগুলা আরে খাটফিট করা হয়েছে, এটা আমি আরে মনের সন্তোষ থেকে আরে আমি পুরা ডিসিশন আমি দিয়ার যে আমার আর মানুষগুলা আমরা ফালাইছে। যে মাস্টার টিচার আছে, স্কুল টিচার যে আছেন টাইম ফালাইছে। পাবলিকে আরে এখন ধরছে যে আমরা তো সরকার, আমরা সরকার হইল গিয়ে আমরা বিজেপি, আর কমলক্ষ স্যার হইল গিয়ে আমরা খাটেগোড়ার MLA। গতিকে গিয়ে আমরা হিন্দু মানুষের আক্ষেপ পাইছি। আব্দুল আহাদ বড়বিয়া। অভিযোগ হইলো আমরা যে 25-এর ফ্লাডের সময় শিবির আসলাম স্কুলে, 217 নং স্কুলে থাকার পরে আমরা তো সার্কেলে আমরা সিরাউরা দিছ দিলে আমরা খাইছি। এরপরে সার্কেলে আমরা লাগে ফাটাইছেন খাবার বস্তু মাস্টারের আন্ডারে, মোস্তাক আহমদ বড়বিয়ার আন্ডারে। ওটা হলুদ কার্ড দিছেন, হয়েছেন এই কার্ড পরবর্তীতে আর আমরা সাহায্য হইব। ওরা তো আমরা সিগনেচার দিছি, ফিল আপ করছেন তাই করিয়া সিগনেচার দিয়ে আমরা ফাটাই দিয়ে দিছি। এখন যে আমরা সব অন্য দিকে পয়সা ঢুকছে আইয়া আমরা এই এলাকাত রংপুর এলাকাত আমরা এই ওয়ার্ডও 6 নম্বর ওয়ার্ডও কোনো পয়সা ঢুকছে না। এখন আমরা চাই আর মানে ও পয়সাটাই আমরা ডিসি মহোদয়ের গেছে বা আমরা এখন যে বিধায়ক কমলক্ষ ফুরকাস্ত দেবকে অনুরোধ করি আর যে আমরা পয়সাটাই খাইবার লাগে। আমার নাম সোনারানী দাস, বাড়ির রংপুর। তো গর্দটা সব জলে ভাঙ্গি লিছে। তখন মেম্বার আইসেন নৌকা লইয়া, আইয়া আমরা কেন তোরা নৌকাত উঠো। আমরা নৌকাতে আমরা কই গেছি আমবুলেন্স স্কুলে শিবির, ওরা শিবিরে লইয়া গেছো। আমরা বাচ্চা কাচ্চা সব লইয়া আমরা গেছি। গেলে তো আমরা এখন আমরা সিরা দিচ্ছেন, বিস্কুট দিচ্ছেন, জলের বোতল দিচ্ছেন, আমরা খাইছি। পরের দিন তো আমরা মানে ফাটুয়ারি গাইছেন, এই আপনার দেখছেন ফটাফরিয়া নিছেন, তাই না একটু আমরা ডাল চাল দিছেন, খাবার খাইছি। যে হলুদ কাঠ লালে হলুদের মিসকার আসলো, মানে ওটার মাঝে তোরা সাইন করিও। মাস্টারে সাইন করছেন, ফিল আপ করছেন। তখন মাস্টারে করছেন তোমার অ্যাকাউন্ট আনো, আধার কার্ড আনো, আমি সাইন করবো, তো দেখা সাহায্য পাইবা। তখন যেন সব দিকে পাইন টাকা, আমরা কিছু পাই না। 2-3 দিন করে গেলাম ব্যাংক গিয়া করছি। বাচ্চা কাচ্চা লইয়া রাত্রে আমরা রইলাম, কেউ বুম, কেউ কিতা, কেউ মশারি, বাচ্চা কাচ্চা লইয়া আমরা কেউ টাইমে ভাত, কেউ স্নান করা, মশলা খাওয়া খাই আমরা দেখা একটাও নাই। আমরা কত কষ্ট আমরা। উদাহরণমধ্যে পাবলিক শৌচাগারে 6 ফুট লম্বা গুই সাপ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় উদারবন থানা সংলগ্ন একটি পাবলিক শৌচাগারে ঢুকে পড়ে প্রায় 6 ফুট লম্বা একটি গুই সাপ। ঘটনাকে ঘিরে এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা যায় সন্ধ্যা অনুমানিক 6টার দিকে স্থানীয় এক ব্যবসায়ী শৌচাগারের ভিতরে ওই গুই সাপটিকে দেখতে পান। পরিস্থিতি গুরুত্ব বুঝে তিনি দ্রুত শৌচাগারের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন। এরপর বিষয়টি বন বিভাগকে জানানো হয়। খবর পেয়ে শিলচর থেকে বন বিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞ ত্রিকাল চক্রবর্তী এই গুই সাপকে উদ্ধার করেন। দীর্ঘ চেষ্টার পর দক্ষতার সঙ্গে তিনি ওই সাপটিকে উদ্ধার করেন
এবং নিরাপদে খাঁচাবন্দি করেন। বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার করা এই গুই সাপটিকে শুক্রবার রাতেই বড়াইল বন্যপ্রাণী অভয়ারণ্যে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। বন বিভাগের দ্রুত তৎপরতায় গুই সাপটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে। আমার মোবাইলটা কার কাছে? আমার মোবাইল এটা বাংলাতে কয় গুই সাপ, আর এটা ইংরেজি নাম হলো বেঙ্গল মনিটর লিজার্ড। এটা আর কি একটা স্ক্যাভেঞ্জার প্রজাতির অ্যানিমেল, মানে আর কি হে ওই যে যেখানে আর কি জাবড়া ওবড়া থাকে এইদিকে হে বহুত বেশি আকর্ষক হয়, কিন্তু এটাও বন্যপ্রাণী আইনের আন্ডার এটা সংরক্ষিত। আর যেহেতু এটা সিভিলিয়ান এরিয়া, যেরকম একটা টাউন উদারবান টাউন এরিয়ার এই গভর্নমেন্ট বাথরুমের ভিতরে ঢুকিয়া আসিল, এটা বহুত লম্বা, এটলিস্ট মিনিমাম এটা লম্বা করতে গেলে 5.5 থেকে 6 ফুট তো লম্বা হইব, বহুত বড় আসলো। তো পাবলিকের কোঅপারেশন প্লাস আমরা তো টিম আসি, তো আমরা সব মিলিয়ে এটারে সাকসেসফুল করছি। তো এটা মেইন কথা হলো যে এটারে এত দূর থেকে আমরা এটারে বাঁচাই এরকম কেন, কারণ এটাও প্রকৃতির একটা ব্যালেন্স থাকে, এটা বজায় রাখার লিগে এই জীবটার জিন্দা থাকা বহুত ইম্পর্টেন্ট। তো এটার লিগে আমরা সবরও ধন্যবাদ জানাই আর পাবলিকরারও যে এতক্ষণ ধরে এটারে আরামসে থাকতে দিয়েছেন বা ডিস্টার্ব করছেন না। আর সেকেন্ডলি তারা কোঅপারেশনের লিগে, বাকি তো আমরা আসি। এটা এখন আপনারা কই ছাড়বা? এটা দেখেন, এটা ডাইরেক্টলি রিজার্ভ ফরেস্টে ছাড়া হয়ে যাব। যেখানে বহুত বড় একটা এরিয়া পাইব, তার কম্পাউন্ডটা ওই জায়গাতে আরামসে থাকতে পারবো, তার খাওয়া দাওয়াও অ্যাভেলেবল আছে। তো ওই জায়গাতে আরামসে থাকবো, মানুষের ঘর থেকে বহুত দূরে। হ্যাঁ, শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শিলচর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে জনমনে এক মনোরঞ্জন পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথি ও সাহিত্যপ্রেমীরা। এরপর কবিতা পাঠ, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবিগুরুকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা রবীন্দ্রনাথের ঠাকুরের সাহিত্য এবং দর্শন সমাজ চিন্তা নিয়ে আলোচনা করেন। বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথের অসামান্য অবদান এবং বাঙালির সংস্কৃতি ও চেতনার বিকাশে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন বক্তারা। স্মরণানুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতীন দাস এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সদস্য, সাহিত্যিক, সংস্কৃতপ্রেমী এবং বিশিষ্ট ব্যক্তিত্ব এবং অন্যান্য দিগ্গজনেরা। শ্রদ্ধা, কবিতা এবং রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ দিবস পালন করা হয় শিলচর প্রেস ক্লাবে। অনুষ্ঠানে আকসার উপদেষ্টা রূপন বন্দী পুরস্কার এবং অন্যান্য সদস্যরা উপস্থিত। আজকের এই অনুষ্ঠানে প্রথমে রবীন্দ্রসঙ্গীত নিয়ে আজকের ফেলে এসেছিস কারে, তাই জনম যেন শান্তি পেয়েছিস। আচ্ছা, সেটা হচ্ছে রবীন্দ্র গানটা আমাদের সত্যি আজকের দিনের জন্য খুব উপযুক্ত বলে মনে হলো, ভালো লাগলো। কি হবে এই সমস্ত অজানা। তো রবীন্দ্রনাথ, যে 25শে বৈশাখে রবীন্দ্রনাথ, তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের
সূত্র। এই দিন আরো অজস্র শিশুর জন্ম হয়েছিল, তারই মধ্যে তিনি একজন। কেউ পেয়েছেন নাটকের জন্য, মানে নাটক লিখে বিখ্যাত হয়েছেন, উপন্যাস বিখ্যাত হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ তার প্রতিটি ক্ষেত্রে একটা অনন্য কৃতিত্ব অর্জন করতে পেরেছে। তো যাই হোক, আজকে স্বাধীনতা আন্দোলনে পরোক্ষভাবে তিনি মদত জুগিয়েছিলেন। জল পড়ে পাতা নড়ে, তার প্রথম কবিতা, ছোট্ট কবিতা। 2 বছর আগে শান্তিনিকেতন যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই নদীটাও দেখার আমার সৌভাগ্য হলো। আমি মনে করি রবীন্দ্রনাথ যা দিয়ে গেছেন আমাদেরকে, তা সত্যি অপরিসীম। বঙ্গ সাহিত্য সম্মেলন যেভাবে প্রাসঙ্গিক, ঠিক তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে প্রাসঙ্গিক। তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে বঙ্গ সাহিত্য, বাংলা সাহিত্য চর্চা সম্ভব নয়। তাই আজকের যুগে রবীন্দ্রনাথ 22শে শ্রাবণকে আমরা হৃদয়ে দিয়ে আমরা স্মরণ করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলী আমাদের চলার পথের পাথেয় রবীন্দ্রনাথ ঠাকুর, এই বলেই আমার সংক্ষিপ্ত। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। বরাক উপত্যকায় হস্তশিল্পকে জাতীয় ও আন্তর্জাতিক আঙ্গনে পরিচিতি এনে দেওয়ার প্রচেষ্টায় কাছাড় জেলা দুধপাতির এলাকায় অক্সফোর্ড স্কুলে আয়োজিত হল কর্মশালা। ইউনাইটেড সিটিজেনের উদ্যোগে শিলচরে রাস্তাঘাট নির্মাণ, নালা নর্দমা সংস্কার তথা বিভিন্ন দাবি নিয়ে আলোচিত হল পথসভা ও বিক্ষোভ মিছিল। স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও এক যুবতীকে প্রেমের জালে ফাঁদে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ ত্রিপুরার যুবকের পুলিশের হাতে তুলে দিল এলাকার নাগরিক। ধলাই বিধানসভা কেন্দ্রের ইসলামাবাদে গাড়ি কেনাবেচার মধ্যস্থতাকারীকে ছুরিকাঘাত, শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে চলছে চিকিৎসা। সালের বন্যায় ক্ষতিপূরণ থেকে বঞ্চিত 71টি পরিবার, তদন্তের দাবি কাছাড়ের রংপুরবাসীর নাগরিকদের। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।